রাতে আর একা ঘুমানোর সাহস হচ্ছিল না জোজোর। কিন্তু উপায় নেই। দিদা দাদুকে নিজের ভয়ের কথা বললে হয় হাসাহাসি করবেন, আর না হয় কিছু না কিছু সন্দেহ করবেন। অগত্যা নিরুপায় জোজো একাই শুতে যায় দোতলার ঘরে। ঘরে ঢুকতেই নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসে ওর। দিদা সন্ধ্যাবেলায় ধূপ জ্বালিয়ে রেখে গিয়েছিলেন, তারই গন্ধ। দিদা অবশ্য কাজটা রোজই করে, কিন্তু আজ গন্ধটা নাকে আসায় বেশ স্বস্তি বোধ করছে জোজো। হয়তো ওর অবচেতন মন ভাবছিল যে ঘরে এখনো হয়তো সেই নারকীয় পচা গন্ধটাই ভেসে বেড়াচ্ছে। তাই সামান্য এক ধূপের গন্ধও স্বস্তি দেয় জোজোকে। চুপচাপ বিছানায় ওঠে জোজো। প্রচন্ড ঠান্ডা আজ এখানে। একটা লেপে কাজ দেবে না। অগত্যা একটা লেপের উপর আর একটা কম্বল মুড়ি দিয়ে শোয় সে। কিছুক্ষণ পরে গরমে ওর শরীরে আড়ষ্ট ভাবটা কাটতে শুরু করে। ভয় ভয় ভাবটাও কেটে গিয়ে চিন্তা ভাবনাগুলো বাস্তব স্বরূপ পেতে শুরু করে আস্তে আস্তে। আর ঠিক তখনই জোজোর মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। আচ্ছা, রাকা আদেও মারা গেছে তো, নাকি শুধুই আহত হয়েছে? হয়তো কোনোভাবে প্রাণে বেঁচে গেছে রাকা। আর যে করেই হোক এখানে এসে পৌঁছে এখন ভয় দেখিয়ে জোজোকে ব্ল্যাকমেল করার তালে আছে। আর ওই বিকাশ পাত্র নিশ্চয়ই ও রাকাকে সাহায্য করছে। কিন্তু তা কি করে সম্ভব? প্রথমত, রাকা ওই গভীর খাদে পড়ে গিয়েও কেমন করে বেঁচে থাকতে পারে? দ্বিতীয়ত, রাকা দাদুর বাড়ির ঠিকানা কেমন করে পাবে? জোজো আজ পর্যন্ত রাকাকে কোনোদিন নিজের বাড়ির ঠিকানাই বলেনি। দাদুর বাড়ির ঠিকানা বলা তো কার্যত অসম্ভব। তৃতীয়ত, বিকাশ পাত্রর সাথে রাকার যোগাযোগ কেমন করে সম্ভব? রাকা তো আর বিকাশ পাত্রকে আগে থেকে চিনত না। না, মনের মধ্যে আবার সব জট পাকিয়ে যায়। এইবার জোজো নিজেকে কতটা জোর করেই বোঝায় যে সবটাই তার মনের ভুল আর অধিক চিন্তা ভাবনার ফল। এর বাইরে যুক্তিপূর্ণ কোনো ধারণাই জোজোর মনে জায়গা করতে পারল না। এইসব চিন্তাভাবনার মাঝেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল জোজো। যথারীতি ঘুম ভাঙল রাত ৩:৫ ট্রেনের হুইসেলে। সেই একঘেয়ে রুক্ষ ভয়ঙ্কর হুইসেল, যেন ভেসে আসছে কোনো অপার্থিব জগৎ থেকে। আজও কি মনে হতে লেপ ছুঁড়ে ফেলে জানলার পাশে গিয়ে দাঁড়ায় এসে। দাদুর বাড়ির সামনে লনের হলদেটে আলোটা আজ আরো আবছা। কুয়াশার পাতলা চাদরে সেটা ঘোলাটে হয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিকাশ পাত্রকে দেখতে পেল জোজো। গত রাতের মতোই অন্ধকারে মিশে নিজের দু হাত প্যান্টের পকেটে গুঁজে মুখ নিচু করে হেঁটে চলেছে ওই পরিত্যক্ত ট্রেন লাইনটার দিকে। আজ ওকে একটু বেশি সময় নিয়ে দেখে জোজো। বিকাশের হাঁটার ধরনটা খুব একটা স্বাভাবিক নয়, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে, যেমন লোহাকে টানে চুম্বক। রোজ মাঝরাতে এই হাড় কাঁপানো ঠান্ডায় ছেলেটা যায় কোথায়? কি আছে ওই রেল লাইনের কাছে? কি আছে ওই জঙ্গলের ভিতর? ওই জঙ্গলের ভিতরে কি তবে লুকিয়ে আছে খুব গোপন কিছু, গভীর গোপন কোনো আতঙ্ক? কিন্তু জোজোর এই অবাক ভাব বেশিক্ষণ থাকে না। কারণ লনের ওই মুমূর্ষু রোগীর মৃদু শ্বাস প্রশ্বাসের মতো ক্ষীণ আলোয় জোজো ততক্ষণে দেখতে পেয়েছে অন্য আরেকজনকে। আজ রাতে বিকাশ আর একা যাচ্ছে না। ওর পেছন পেছন প্রায় ছায়ার মতো বিকাশকে অনুসরণ করে মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে একটি মেয়ে। তার হাঁটার ধরনটাও অনেকটা বিকাশেরই মতো। তাকেও যেন অদৃশ্য কিছু টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটা তার শরীরটা সামনের দিকে ঈষৎ ঝুঁকিয়ে হনহন করে হেঁটে চলেছে। বিকাশের সাথে মেয়েটার একমাত্র তফাৎ হলো, বিকাশ আগের দিনের মতোই মাথা নিচু করে এগিয়ে গেলেও মেয়েটা ঠিক জোজোর জানলার সমান্তরালে এসে সরাসরি তাকায় জোজোর দিকে। ভয়ে কাঁটা দিয়ে ওঠে জোজোর। অন্ধকারেও যেন জ্বলছে মেয়েটার চোখ, যেন মেয়েটার চোখের কোঠরে দুটো জ্বলন্ত কালো কয়লা রাখা রয়েছে। মেয়েটার সেই জ্বলন্ত দৃষ্টি বদ্ধ জানলার কাচ ভেদ করে সরাসরি নিবদ্ধ জোজোর চোখের উপর। মেয়েটা অন্ধকারেও ঠিক খুঁজে নিয়েছে জোজোকে।
যেন সে জানতই যে জোজো এই মাঝরাতে অন্ধকারে শরীর মিশিয়ে এখন এই জানলার পাশে দাঁড়িয়ে আছে। জোজো জানলার পাশ থেকে প্রায় ছিটকে পড়ে বিছানার উপর। পাগলের মতো দেওয়াল হাতড়ে কোনো ক্রমে বেড সুইচ টিপে ঘরের আলোটা জ্বালায় জোজো। মুহূর্তে সাদাটে আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ঘরটা। তবুও মনের ভিতরটা অন্ধকারই থেকে যায় জোজোর। নিজের হার্টবিটের শব্দ নিজের কানেই প্রতিধ্বনিত হচ্ছে মুহুর্মুহু। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। কি দেখলো জোজো? বিকাশের পিছু পিছু ওটা কে হেঁটে যাচ্ছিল? ওকে তো খুব ভালো করে চেনে জোজো। ও যে রাকা। ঘরের ভিতরটা আবার ক্রমে ক্রমে সেই নারকীয় দুর্গন্ধে ভরে উঠছে, যেন রাকা স্পষ্ট করে জোজোকে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কিন্তু কেন? কি চায় রাকা? বাকি রাতটা কেমন করে কেটেছে তা জোজোরও আর মনে নেই। হয়তো জ্বর ভরতের মতো বাকিটা রাত বসেই ছিল, কিংবা অজ্ঞান হয়ে গিয়েছিল, তা জানে না জোজো। আজ সকালের রোদ জানলার কাচের ভেতর দিয়ে জোজোর মুখে এসে পড়ায় সম্বিত ফেরে জোজোর। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পরেও জোজোর মাথার ভার ভার ভাবটা কাটে না। কেমন যেন একটা নেশাতুর ভাব। আচ্ছা, কাল রাতে কি সত্যিই ওর ঘুম ভেঙেছিল? ও কি সত্যি সত্যি জানলার পাশে গিয়ে দাঁড়িয়েছিল? সত্যি কি বিকাশকে দেখেছিল? আর রাকাকেও? রাকার কথা মনে আসতেই ভয়ে বুকটা কেঁপে ওঠে জোজোর। ওই পচা দুর্গন্ধটার সাথে রাকার কি কোনো যোগাযোগ আছে? কিন্তু জীবিত রাকার শরীরে এমন কোনো গন্ধ তো ছিল না। তবে রাকা কি মৃত? তা না হলে এই শোবার ঘরে রাকার আচমকা উপস্থিতি, আবার চোখের পলকে মিলিয়ে যাওয়া, এসব কি সম্ভব? নাকি সবটাই জোজোর কল্পনা? ধ্যাত! বিরক্ত সরিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় জোজো। এই বিকাশ পাত্রের সাথে কথা বলতে হবে একবার। ও অনেক কিছু জানে, কিংবা হয়তো সবটাই জানে। কিন্তু বিকাশকে পাবেটা কোথায় জোজো? ওর নাম ছাড়া তো আর কিছুই জানা হয়নি। বাড়িটা কোথায় এটাও পর্যন্ত জানে না সে। নিজের নির্বুদ্ধিতায় নিজের উপরেই রেগে ওঠে জোজো। কাল সন্ধ্যাবেলা বিকাশের সাথে কথা বলার উদ্দেশ্য নিয়েই তো ওই রেল লাইনের কাছে গিয়েছিল জোজো। অথচ আচমকা ভয় পেয়ে গিয়ে সব গুলিয়ে ফেলে সে। বিকাশের বাড়িটা কোথায় এটা পর্যন্ত জিজ্ঞেস করার কথাটা মনে ছিল না। বেশ খানিকটা বিরক্ত মেজাজেই নিচে নেমে আসে জোজো। আজ দিনটা পরিষ্কার। গতকালের মতন কুয়াশার চাদর নেই প্রকৃতিতে। রোদ গায়ে মেখে লনে চেয়ার টেবিল পেতে ব্রেকফাস্টের আসর সাজিয়ে বসেছিলেন দাদু। আজ দিদাও এসে যোগ দিয়েছে দাদুর সাথে। জোজো পায়ে পায়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে ব্রেকফাস্টের আসরে। ইচ্ছে না থাকলেও জোর করেই একটা টোস্টে কামড়ও বসাতে হয়। দিদা দাদু নিজেদের মধ্যে সাংসারিক কথাবার্তায় ব্যস্ত। অবাক হয়ে ওনাদের দিকে তাকায় জোজো। জীবনের প্রায় শেষ প্রান্তে এসেও সংসারের প্রতি দিদার কি অমোঘ আকর্ষণ! জীবনের এতগুলো বছর একটানা একঘেয়ে সাংসারিক কাজগুলো করে আসার পরেও এখনো সংসারটাকে আরও পরিপাটি করে কেমন করে করা যায় সেদিকে দিদার কি প্রচণ্ড খেয়াল। আচ্ছা, দিদা কি ক্লান্ত হয় না? নাকি মেয়েদের জীবনে সবচেয়ে প্রিয় কাজই হলো সংসার করা? তাই কি রাকার মতন অতি আধুনিক মেয়েও জোজোর কাছে একটা আটপৌরে সংসার চেয়েছিল? রাকার কথা মনে আসতেই আবারও সচেতন হলো জোজো। বিকাশ পাত্রকে যেমন করেই হোক আজই খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে? আচ্ছা, দাদুকে একবার জিজ্ঞেস করলে হয় না? দাদু তো এখানে সব বাসিন্দাদেরই মোটামুটি চেনেন। কথাটা মাথায় আসতেই জোজো দাদুকে জিজ্ঞেস করে। আচ্ছা দাদু, তুমি এখানে বিকাশ পাত্র নামের কাউকে চেনো? কথাটা বলেই জোজো বুঝল যে সে একটু ভুল করে ফেলেছে। দাদু হয়তো বিকাশ পাত্রকে চিনবেন না, কারণ দাদুর পরিচিতরা সবাই মোটামুটি বয়স্ক। এখন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিদের নাম মনে রাখা হয়তো দাদুর পক্ষে অসম্ভব। দাদু জোজোর কথা শুনে যথারীতি ভ্রুকুটি করে চিন্তান্বিত গলায় বললেন, বিকাশ পাত্র? উম, ঠিক মনে পড়ছে না তো। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলেন,
পাত্র পরিবার তো এখানে একটাই আছে, কিন্তু তার নাম তো বলরাম পাত্র। এখানের পোস্ট অফিসের পিয়ন ছিল সে, এখন রিটায়ার করে গেছে। কিন্তু বিকাশ। আরে ওর দুটো ছেলে আছে না, তার মধ্যে একটা হবে হয়তো বিকাশ। দাদুকে বাঁধা দিয়ে বলে ওঠেন দিদা। কিন্তু তারপরেই জোজো লক্ষ্য করে কি যেন একটা মনে পড়ায় দিদাও যেন কথাগুলো মাঝখানে গিলে নিয়ে চুপ করে যান। জোজোর মুখে হয়তো একটা বিস্ময় ভাব ফুটে উঠেছিল। সেটা লক্ষ্য করেই দিদা আবার বলেন, না, মানে আসলে আমার মনে ছিল না। বলরাম পাত্রের দুটো ছেলে ছিল, কিন্তু একটা গত বছরে মারা গেছে। এখন ওর একটাই ছেলে আছে। কিন্তু তুই ওদের কথা জানলি কেমন করে? দিদার প্রশ্নে সতর্ক হয় জোজো। দিদাকে তো আর সবটা বলা যাবে না, তাই চট করে মনের মধ্যে কিছু কথা সাজিয়ে গুছিয়ে নিয়ে সে বলে, আরে তেমন কিছু নয়, ওই কাল বিকেলে হাঁটতে গিয়েছিলাম তো তখনই আলাপ হলো। বলো যে ওর নাম বিকাশ পাত্র, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। কিন্তু সে তো শুনেছি তিনসুকিয়ায় থাকে, এখানে কবে আসলো? দাদুর কথায় এইবার মনে হয় অল্প ক্ষুণ্ণ হন দিদা। একটু ঝাঁঝের সাথেই বলেন, দাদাটা মরে যাবার পর থেকে তো এখন ওই মা বাপের একমাত্র ভরসা। তাকে তো তবে মাঝে মধ্যে তিনসুকিয়া থেকে এখানেই আসতে হবে। তেমনই এসেছে হয়তো। দাদু জবাবে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তবে তাকে আর কথা বলতে না দিয়ে জোজো প্রশ্ন করে, আচ্ছা, বিকাশের দাদা মারা গেলেন কিভাবে? ও, সে আর এক মর্মান্তিক ঘটনা। সেও তিনসুকিয়ায় কি যেন একটা কাজ করত, সেখানেই থাকতো। মাস গেলে এসে বাপ মায়ের সাথে দেখা করে যেত। বড় ভালো ছিল ছেলেটা, ভদ্র বিনয়ী। অথচ কি যে হয়ে গেল! গত বছর আসামের ভয়ানক বন্যার কথা হয়তো তুই শুনেছিলিস। সেই বন্যার সময় এক ঝড় ঝড়ের রাতে, কেন না জানি, ছেলেটা একা একা বৃষ্টি মাথায় করে এখানে আসছিল। গাড়ি বন্ধ থাকায় পাটকাই থেকে হেঁটেই আসছিল। হয়তো হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে গেছিল। পাটকাই থেকে অল্প দূরে রাস্তার প্রায় কিনারায় একটা অব্যবহৃত কুয়ো আছে। বৃষ্টির জলে সেটা টইটুম্বুর হয়েছিল। হতভাগা ছেলেটা কেমন করে না জানি ওই কুয়োর মধ্যেই গিয়ে পড়েছিল। প্রথমটায় তো কিছুই বোঝা যায়নি। প্রায় দিন চারেক পর ওর লাশ ভেসে ওঠায় জানাজানি হয়, কিন্তু তখন আর বডি দেখে চেনার উপায় ছিল না। এদিকে ওর মা বাবা ছেলের 4 দিন খোঁজ না পেয়ে পুলিশে ডায়েরি করেছিল। তারপর পুলিশ ওই কুয়ো থেকে আনআইডেন্টিফাইড একটা বডি পেয়ে এদের ডাকে শনাক্ত করার জন্য। কিন্তু বডি দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ওর কোনো সহকর্মী ওর পোশাক দেখে ওকে শনাক্ত করে। সহকর্মীটা বলে যে ছেলেটাকে সে শেষবার ওই পোশাক পরেই দেখেছিল। জলজান্ত জোয়ান ছেলেটার মাথায় কি যে ভূত চেপেছিল, কেন সে অন্ধকারে হেঁটে আসছিল, তা ঈশ্বরই জানেন। দাদু চুপ করে যান। অথচ জোজোর আবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে আসার দিন এই রকমই একটা কুয়োতে সে পড়ে গিয়েছিল। না, মানে পড়ে যায়নি, সে পড়ে গিয়েছিল রাস্তাতেই। অথচ ওর মনে হয়েছিল যেন ও কোনো অতল কুয়োর মধ্যে তলিয়ে যাচ্ছে। পরদিন জ্ঞান ফেরার পর ও সত্যিই ওর থেকে কিছু দূরে একটা কুয়োর হাঁ করা মুখ দেখেছিল বটে, আর সেটা তো পাটকাই থেকে অল্প দূরেই। আচ্ছা, ওই কুয়োটাতেই পড়ে গিয়ে বিকাশের দাদার মৃত্যু হয়েছিল নাকি? এ কি অদ্ভুত সমাবতন! ওই কুয়োর ভিতরে পড়ে গেলে সেও তবে মারা যেতে পারত। এটা মাথায় আসতেই ভয়ে গলাটা শুকিয়ে আসে জোজোর। আর কথা বাড়াতে ইচ্ছে হয় না ওর। উঠে পড়ে চেয়ার ছেড়ে। তাকে এখনই একবার দেখা করতে হবে বিকাশ পাত্রর সাথে। জানতেই হবে সব কথা। জানতে হবে সে রোজ মাঝরাতে ওই পরিত্যক্ত রেললাইনের কাছে যায় কেন, ওই ট্রেনের হুইসেল আর কেউ শুনতে পায় না কেন, আর ওর সাথে গত রাতে দেখা সেই মেয়েটা কে ছিল। দাদুর কাছ থেকে বিকাশ পাত্রের বাড়ির ঠিকানাটা জেনে রাস্তায় পা রাখে জোজো। আজ এই প্রথমবার সে অন্যদিকে কোথাও যাচ্ছে।
না হলে গত দুদিন ও কেবল জঙ্গলের দিকেই গেছে। এই জনপদটা ছবির মতন সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন। রাস্তায় অকারণ আবর্জনা প্রায় নেই। সবুজে সবুজ প্রেক্ষাপটে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে এই জনপদটা। কিন্তু এই সৌন্দর্য কোনোদিনই টানে না যোজোকে। সে ব্যস্ত চোখে পোস্ট অফিসটা খুঁজে নেয়। দাদু বলেছেন পোস্ট অফিসের পাশের রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে বলরাম পাত্রের বাড়ি। বাড়িটা খুঁজে পেতে বিশেষ অসুবিধে হয় না। খুব সাধারণ একটা একতলা বাড়ি, মাথায় টিনের চাল, চলতি কথায় বলে আসাম টাইপ ঘর। বাড়ির সামনে একটু সবুজ জমি, সেখানে এক বয়স্ক লোক বসে বসে শুকনো নারকেল পাতা থেকে কাটি ছাড়াচ্ছে। এই মনে হয় বলরাম পাত্র। যোজো অল্প ইতস্তত করে বাঁশের গেট ঠেলে বাড়ির চৌহদ্দির ভেতর গিয়ে দাঁড়ায়। যোজোকে দেখে যে বলরাম পাত্র যার পর নাই অবাক হয়েছে, সেটা তার চোখ জোড়াই বলে দেয়। যোজো অল্প কথায় নিজের পরিচয় সেরে ওনার ছেলের সাথে দেখা করার আর যেটা জানিয়ে দেয়। বলরাম পাত্র যে দাদুকে বিলক্ষণ চেনে এবং যথেষ্ট সম্মান করে, সেটা তার শরীরে ফুটে ওঠা নতজানু ভঙ্গিতে দেখেই আন্দাজ করে নেয় যোজো। লোকটা আর কথা না বাড়িয়ে যোজোকে সাথে নিয়ে বাড়ির ভিতর গিয়ে ঢোকে। ঘরটা ছোট কিন্তু বেশ পরিচ্ছন্ন। যোজোকে সেখানে বসতে বলে লোকটা অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে চলে যায়, বোধ করি ছেলেকে ডাকতেই। কিন্তু ততক্ষণে যোজো বুঝতে পেরে গেছে বলরাম পাত্রের ছোট ছেলের কাছে তার আর কোনো দরকারই নেই, কারণ ততক্ষণে সে দেওয়ালে টাঙানো ছবিটা দেখতে পেয়ে গেছে। মালা ঝোলানো বাঁধানো ছবিটায় জলজল করছে বলরাম পাত্রের মৃত বড় ছেলের মুখ। ছবিটা বিকাশ পাত্রের। আচমকাই যোজোর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। নিকষ কালো রুক্ষ এক অন্ধকার। একতলা নোনাধরা ঘরের ভিতরের দৃশ্যপটটা নিমেষেই আবছা হয়ে আসে যোজোর চোখের সামনে। কেবল জলজল করতে থাকে বিকাশ পাত্রের বাঁধানো ছবিখানা। ঘর থেকে ছিটকে বের হয়ে আসে যোজো। এক লাফে বলরাম পাত্রের বাড়ির সামনের এক ফালি খালি জমিটা পের হয়ে রাস্তায় এসে পড়ে সে। পাগুলো যেন নিজে নিজেই দৌড়তে শুরু করেছে। দৌড়তে দৌড়তেই পেছন দিক থেকে যোজোর কানে আসে এক অচেনা কণ্ঠস্বর। আরে ও দাদা, দৌড়চ্ছেন কেন? বাবা বলছিল আপনি নাকি আমাকে খুঁজছিলেন, তাহলে চলে যাচ্ছেন কেন ও দাদা? তারপর স্বগতোক্তির ভঙ্গিতে সেই কণ্ঠস্বরটা আবার বলে ওঠে, যা বাবা, পাগল নাকি? সব কথা কানে গেলেও ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার মতো সাহসও আর অবশিষ্ট নেই যোজোর মনে। তার কেবলই মনে হচ্ছে পালাতে হবে, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। ছুটতে ছুটতে কখন যেন দাদুর বাড়ি পেছনে ফেলে সেই পরিত্যক্ত রেল লাইনটার কাছে গিয়েই হাজির হয় যোজো। সম্বিত ফেরার পর নিজেই চমকে ওঠে নিজের কার্যকলাপ দেখে। শেষ পর্যন্ত কিনা বেখেয়ালি হয়ে এখানেই এসে পৌঁছল, নাকি ওর নিয়তিই ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে হাজির করলো ঠিক এইখানটাতেই। কারণ এইখানটাই তো সেই একমাত্র জায়গা যেখানে এলেই বিকাশ পাত্রের দেখা পায় যোজো। কথাটা মনে আসতেই আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে ওঠে যোজোর। সন্ত্রস্ত চোখে আশপাশটা দেখে নেয় একবার। হয়তো কাছেই কোথাও সাদামাটা জামা প্যান্ট পরে প্যান্টের পকেটে দুটো হাত গুঁজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছে বিকাশ পাত্র। আশপাশটা ভালো করে দেখে অল্প স্বস্তি পায় সে। বুক হালকা করে শ্বাস ছেড়ে একটা বড় পাথরের উপর বসে পড়ে। বড্ড যেন ক্লান্ত লাগছে নিজেকে। বুকের ভিতরটা খালি খালি। শ্বাস নিতে গেলে কেউ যেন খামচে ধরছে গলার ভেতরটা। অবসন্ন দেহে পাথরটার উপরে শুয়েই পড়ে যোজো। খোলা আকাশটা এখন তার চোখের উপর বিছিয়ে রয়েছে। বড় বড় শালপাতার ফাঁক দিয়ে নীলচে আকাশটা জলজল করছে। ছিটে ফোঁটা মেঘেরও দেখা নেই। এত পরিষ্কার আকাশ, এত উজ্জ্বল রোদ, তাও যোজোর চারপাশটা কেমন ম্লান হয়ে আছে। এই জঙ্গলে যেন রোদের প্রবেশ নিষেধ।
বড় বড় শাল গাছগুলো মাথা উঁচিয়ে চোখ রাঙিয়ে রোদকে যেন মাঝ পথেই থামিয়ে দিয়েছে। শীত শীত আমেজটা জড়িয়ে ধরে জোজোকে। ঘুম পেয়ে আসে ওর। চোখের পাতা দুটো আপনা হতেই বন্ধ হয়ে আসে। তবে সেটা মিনিট খানেকের বেশি নয়। হঠাৎ কি যেন এক অস্বস্তিতে চোখ খুলে জোজো। আর খুলতেই চোখে পড়ে সেই অনভিপ্রেত দৃশ্যটা। একটু আগে পর্যন্ত চোখ খুললেই শালপাতার ফাঁক দিয়ে আকাশ দেখতে পাচ্ছিল জোজো, কিন্তু এইবার আর তা পেল না। বড় বড় শালপাতাগুলোর জায়গায় জোজোর উপর ঝুঁকে আছে তিনটে মুখ, যার মধ্যে দুটো মুখ জোজোর বিশেষ পরিচিত, বিকাশ পাত্র আর রাকা। কিন্তু তৃতীয় ব্যক্তিটিকে চেনে না জোজো। মাঝবয়সী সেই লোকটার চেহারার বিশেষত্বটা এই ভয়াবহ পরিস্থিতিতেও চোখ এড়ালো না জোজোর। লোকটার ঠোঁট দুটো অসহ্য রকমের কালো। না, ঠিক কুচকুচে কালো নয়। লোকটার পুরুষ্ঠ কালচে লাল ঠোঁট দুটোর দিকে তাকাতেই গাটা যেন কেমন করে উঠে জোজোর। লোকটার ভেজা ভেজা ঠোঁট দুটো দেখলেই মনে হয় যেন মাংস বা চামড়া দিয়ে ওই ঠোঁট তৈরি হয়নি, রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে ওই টলটলে ঠোঁট জোড়া। লোকটা সামান্য ঠোঁট নাড়ালেই হয়তো টপ টপ করে গড়িয়ে পড়বে কালচে রক্ত। বিকাশ পাত্রের ভাবলেশহীন মুখ আর রাকার মৃত্যু শীতল বিভৎস মুখের দিকে আজ যেন আর চোখ যাচ্ছেই না জোজোর। তার পরিবর্তে অচেনা ওই লোকটার অদ্ভুত বিভৎস ঠোঁট জোড়ার দিক থেকে যেন কিছুতেই চোখ সরছে না ওর। জোজোর ভয়াতুর বিস্মিত দৃষ্টি দেখে মনে হয় মজা পায় লোকটা। ঠোঁট মুচড়ে অল্প হাসে সে। জোজোর মনে হয় ওই সামান্য ঠোঁট মোচড়াতেই যেন লোকটাকে অনেক কষ্ট করতে হলো। আর তারপরেই জোজো বুঝতে পারল তার খানিক আগের ধারণাই ঠিক। লোকটার ঠোঁট দুটো সত্যি সত্যি রক্ত দিয়েই তৈরি, তবে জমাট বাঁধা রক্ত নয়, সে রক্ত হলো কাঁচা রক্ত। অল্প হাসাতেই লোকটার চিবুক বেয়ে গড়িয়ে নেমে আসছে রক্তের এক কালচে ধারা। ভয়ে ঘেন্নায় নিজের দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলে জোজো, কিন্তু তাতেও শান্তি নেই। বেশ বুঝতে পারে হাতের উপর টপ টপ করে গড়িয়ে পড়ছে চটচটে ভারী কোনো তরল। শুধু আশ্চর্য বিষয় হলো সেই তরল সাধারণ রক্তের মতো গরম নয়, সেই তরল হিমশীতল। এইভাবে কতক্ষণ চোখে হাত চাপা দিয়ে শুয়েছিল জোজো তা সে নিজেই জানে না। কানের খুব কাছে একটা কাক বিদঘুটে স্বরে ডেকে ওঠায় ঘোরটা কাটে ওর। ভয় ভয় চোখ থেকে হাত সরায় সে। কিন্তু কোথায় ওরা তিনজন? এখন তো আবার চোখের উপর সেই শালগাছ আর নীল আকাশ। সবকিছু ঠিক আগের মতোই স্বাভাবিক। তবে কি ভয়ের চোটে আবার হ্যালুসিনেট করলো, নাকি পাথরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখল? কিন্তু বিকাশ পাত্র, সে তো কোনোভাবেই আর জীবিত নেই। চন্দনের ফোঁটা দেওয়া ওর বাঁধানো ছবি নিজের চোখে দেখে এসেছে জোজো। অবশ্য নিজের চোখে তো বিগত কিছুদিন ধরে বেশ অনেক কিছুই দেখছে সে সব কি শুধুই মনের ভুল, নাকি বিকাশ পাত্রের ছবির মতো সেগুলো নির্ভেজাল বাস্তব? অবসন্ন দেহে পাথর থেকে উঠে দাঁড়ায় জোজো। দুহাত মাথার উপর তুলে শরীর বেঁকিয়ে আড়মোড়া ভাঙে। শরীর যেন বিরাট ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু সে আড়মোড়া মাঝপথেই থেমে যায়। হাতের উল্টো পিঠে রক্তের বড় বড় ফোঁটাগুলোকে তখনও জল জল করতে দেখেই থমকে গেছে ও। মানেটা কি? ওই অচেনা লোকটার পুরু আর্দ্র ঠোঁট বেয়ে রক্তের ধারা সত্যি সত্যি জোজোর হাতের উপর পড়েছিল। তার মানে একটু আগে সত্যিই ওরা তিনজন এখানেই ছিল। তবে কি এখনো ওরা এখানেই আছে, আর হয়তো আড়াল থেকে জোজোকেই লক্ষ্য করছে? ভয় দিক বিদিক ফুলে দৌড়তে শুরু করে জোজো।
বেশ খানিকটা এদিক ওদিক ছোটাছুটি করার পর একটা খালি জায়গায় এসে দাঁড়ায় ও। এদিকটায় আগে কখনো আসেনি জোজো। জায়গাটা বেশ খালি খালি, অল্প ঝোপঝাড় আর ঘাসের জঙ্গল, আর সেই জঙ্গলের ধার বেয়ে তীর তীর করে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী। না, সেটাকে ঠিক নদী বলা যায় না, পাথুরে জমির উপর দিয়ে তীর তীর করে বয়ে চলা একটা চঞ্চল জলের ধারা। হয়তো বর্ষায় এই জলের ধারা নদীর রূপ নেয়, কিন্তু এই কনকনে শীতে সেটা নির্জীব সরীসৃপের মতোই পাথরের উপর নেতিয়ে শুয়ে রয়েছে। জল দেখে মনে স্বস্তি ফেরে জোজোর। হাতটা এক্ষুনি ধুয়ে ফেলা দরকার। লম্বা লম্বা পা ফেলে আগাছার জঙ্গল পেরিয়ে জলের ধারে গিয়ে দাঁড়ায় ও। তারপর জুৎসই একটা পাথর খুঁজে সেটার উপর বসে হাতটা জলে ডোবায়। জলটা বেশ গরম, বেশ আরাম হয় জোজোর। দুহাত কচলে কচলে ধুতে শুরু করে। হাত থেকে লাল রক্ত ধুয়ে মিশে যাচ্ছে জলের সাথে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই চমকে ওঠে জোজো। তড়িৎস্পৃষ্ট মানুষের মতন ছিটকে উঠে দাঁড়ায় ও। এ কি দেখছে চোখের সামনে? ওর হাতে তো মাত্র কয়েক ফোঁটা রক্ত লেগেছিল, কিন্তু সেটা ধুতে গিয়ে জলের রং এমনভাবে বদলে যাচ্ছে কি করে? ওর চোখের সামনেই নদীর জল আস্তে আস্তে গাঢ় লাল রং হতে শুরু করলো, যেন গ্যালন গ্যালন কাঁচা রক্ত এসে মিশে যাচ্ছে জলের সাথে। চোখের নিমেষেই জলের রং কালচে লাল হয়ে গেল পুরোপুরি। নদীর জলটা এখন আর তীর তীর করে বইছে না, বরং স্থির হয়ে রয়েছে, যেন একটা ভারী চটচটে কালচে লাল রক্ত নদীর ধারা। আবার দৌড়তে শুরু করেছে জোজো। যে করেই হোক ওকে এখনই দাদুর বাড়ি পৌঁছতেই হবে। জোজো বুঝতে পেরেছে এই জঙ্গলে আর এক মুহূর্ত থাকলেও মারা যাবে, হয় ভয় হার্ট ফেল করে, আর না হয় ওই ওদের হাতে। যে করেই হোক না কেন এই জঙ্গলে ওর মৃত্যু নিশ্চিত। এরপর কিভাবে যে দাদুর বাড়ি পৌঁছেছিল জোজো তা ওর নিজেরও জানা নেই। বাড়ি ফিরে নিজের ঘরের বিছানায় মুখ গুজে আচ্ছন্নের মতো শুয়ে শুয়ে সে কেবলই আকাশ পাতাল ভেবে গেছে। এই গত কয়েকদিন ধরে ওর সাথে যা কিছু হচ্ছে, মানে বিশেষ করে রাকা মারা যাওয়ার পর থেকে যেসব অপ্রাকৃতিক বিষয়গুলো প্রায় প্রতি মুহূর্তে জোজো প্রত্যক্ষ করছে, সেগুলো তার মানে সবই বাস্তব। বিকাশ পাত্র মৃত, রাকাও মৃত, অথচ ওরা নরকের দ্বার থেকে ফিরে এসেছে জোজোর কাছে। কিন্তু কেন? জোজোকে নিয়ে যেতে। কিন্তু জোজো কেন যাবে? ও তো বেঁচে আছে, ভীষণভাবে বেঁচে আছে ও। দিব্যি শ্বাস নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঘুমোচ্ছে। শুধু খেতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু বাকি সবই তো একেবারে স্বাভাবিক। তবে জোজো কেন যাবে ওদের সাথে? তবে একটা ব্যাপার সবচেয়ে আশ্চর্য, ওরা কেউ কিন্তু জোজোকে মেরে ফেলার চেষ্টা করেনি একবার। বিকাশ পাত্র হোক কি রাকা, ওরা জোজোকে একান্তে বহুবার দেখা দিয়েছে। তখন ইচ্ছে করলেই ওরা জোজোকে মেরে ফেলতে পারত। কিংবা আজকে তো ওরা তিনজন ছিল, আর জোজো একা। ওই জঙ্গলের মধ্যে ওকে মেরে ফেললে কাকপক্ষীতেও তো টের পেত না। কিন্তু ওরা মারেনি জোজোকে, সে চেষ্টাও করেনি। কিন্তু কেন? তবে কি চায় ওরা? ভয় দেখিয়ে মেরে ফেলতে চায় জোজোকে? তাই হবে হয়তো। রাকার ওই মৃত্যু কঠিন বিভৎস মুখটা দেখলেই তো জোজোর হৃদযন্ত্র বন্ধ হয়ে আসতে শুরু করে। আর বিকাশ পাত্র, সে তো আরো ভয়ঙ্কর। কি ভীষণ স্বাভাবিক, অথচ মৃত। আর আজকের দেখা নতুন লোকটা, জঘন্য ঠোঁট জোড়া ওর, যেন সারাটা শরীরের রক্ত এসে জড়ো হয়েছে ওর ঠোঁট দুটোই। জমা রক্তের ভারে টইটম্বুর হয়ে উঠেছে ওর ঠোঁটগুলো। টলটলে রক্তের ওজনে ভারী অথচ ভিজে ভিজে ঠোঁট দুটো লোকটা সামান্য নাড়ালেই ওর চিবুক বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ে কালচে আঠালো রক্ত। যে রক্ত বরফের মতন ঠান্ডা, অথচ লাভার মতন থকথকে। গাটা গুলিয়ে ওঠে জোজোর। দৌড়ে বাথরুমে ঢোকেও। বমি অবশ্য হয় না, আর হবেই বা কেমন করে?
পেটে যে কিছুই যাচ্ছে না গত কয়েকদিন ধরে। চোখে ঘাড়ে জল দিয়ে বাথরুম থেকে বের হয়েই দিদার মুখোমুখি হয়ে পড়ে জোজো। দিদা মনে হয় জোজোকে দুপুরের লাঞ্চের জন্য ডাকতে এসেছিল। দিদার মুখের দিকে তাকাতেই থমকায় জোজো। এক চাপা আতঙ্কে কালো হয়ে উঠেছে দিদার সুন্দর মুখখানা। চোখগুলো শঙ্কায় ঘোলাটে প্রায়। কি হয়েছে দিদা? জোজোর প্রশ্নটা শুনতেই পেলেন না দিদা। যেন গভীর কোনো দুশ্চিন্তা বশ করে রেখেছে দিদার মনখানা। দায়সারা ভাবে জোজোকে লাঞ্চের তলব দিয়েই তড়িঘড়ি নিচে নেমে যান দিদা। জোজো যায় পিছু পিছু। নিচে গিয়ে দেখে বাড়ির সামনের লনটায় বেশ ভিড় জমে রয়েছে। অনেকগুলো লোক এই ভর দুপুরে এসে জড়ো হয়েছে সেখানে। দিদাও সেদিকেই যাচ্ছেন দেখে জোজো পায়ে পায়ে গিয়ে হাজির হয় সেখানে। ফরেস্ট অফিসের কর্মীদের ছাড়া বাকিদের অবশ্য জোজো চেনে না। তবে তারা যে এখানকারই বাসিন্দা সেটা বুঝতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটি লোকের চোখে মুখে সেই আতঙ্কের করাল ছায়াটাই খেলে বেড়াচ্ছে, যেটা খানিক আগে দিদার মুখে প্রত্যক্ষ করেছে জোজো। কিন্তু ব্যাপারটা কি? দাদুকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় জোজো। দাদু গ্রাম্য চেহারার এক বয়স্ক লোকের সাথে কথা বলছিলেন। জোজো সেখানে গিয়ে দাঁড়ায়। সেই লোকটা উত্তেজিতভাবে কিছু বলছিল দাদুকে। জোজো কান পাতে সেদিকেই। লোকটা দাদুকে উদ্দেশ্য করে বলছে, বিশ্বাসবাবু, কি আর বলবো আপনারে, নিজে চোখে না দেখলে আপনি কি করে যে বিশ্বাস করবেন তা আমি জানি না। তবে আমি তো নিজের চোখে দেখলুম, পুরো কালো হয়ে গেছে জলটা, যেন পচা রক্ত জমে রয়েছে। এখন দেখলে আপনি বুঝতেই পারবেন না ওটা সেই আমাদের সেনা পাহাড়ি জোড়া। এখন দেখলে মনে হবে ওটা হয়তো কসাইখানার বাইরের কোনো নর্দমা। থকথকে রক্ত জমে আছে সেখানটায়, মাছি ভন ভন করছে একেবারে। কি যে হলো তা কেবল ঈশ্বরই জানেন। পিঠ বেয়ে এক হিমশীতল স্রোত টের পাচ্ছে জোজো। খানিক আগে ওই জলেই নিজের হাতে লাগা রক্ত ধুয়েছিল জোজো। আর তখনই ওর চোখের সামনে জলের রং বদলে রক্তবর্ণ ধারণ করেছিল এক ফালি পাহাড়ি নদীটা। এখনো সেটা ওই রকমই লাল হয়ে আছে। কিন্তু তা কিভাবে সম্ভব? হচ্ছেটা কি এখানে? দুপুরে দাদু আর কিছুই মুখে দিলেন না। দিদার হাজার অনুরোধ, অনুনয়, শরীর খারাপের ভয়, শেষ পর্যন্ত দিদার দিব্যিও দাদুকে খেতে বসাতে পারল না। লেজুর হিসেবে জোজো আজ আর ডাইনিং টেবিলের ধারে পাশেও ঘেঁষল না। দিদা অগত্যা মুখ ভার করে গরম চোখে লনের এক কোণায় দাঁড়িয়ে রইলেন। ভাগ্যিস দাদু আজ খেলেন না, না হলে জোজোকেও তো খেতে বসতে বাধ্য হতে হতো। এমনিতেই আজকাল জোজোর খিদে হয় না, তাই আজ ওই লোকটার রক্ত জমা ফুলো ফুলো ঠোঁটগুলো দেখার পর থেকে গাটা কেমন যেন ঘিন ঘিন করছে। অজান্তেই বারবার নিজের ঠোঁটে হাত চলে যাচ্ছে আর শিউরে শিউরে উঠছে। খানিকক্ষণ আলাপ আলোচনার পর লনে জমা হওয়া জটলাটায় অল্প শিহরণ জাগতে দেখে জোজো। বেশ কিছু মানুষ লন ছেড়ে দৌড়ে এগিয়ে যায় রাস্তার মাঝখানে। কেউ কেউ কপালে হাত ঠেকিয়ে প্রণাম করতে শুরু করে। মোট কথা, সকলের মুখেই শ্রদ্ধার একটা প্রলেপ স্পষ্ট হয়ে ওঠে। এমনকি দিদাও আচমকা মাথায় ঘোমটা টেনে হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ফেললেন বার কতক। জোজো অবশ্য বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। বেশ কিছুক্ষণ ধরেই কানাঘুষো কানে আসছিল যে কিছু মানুষ নাকি এক পুরোহিত মশাইকে ডাকতে গেছে। এই জনপদটার পূর্ব দিকে বেশ কিছু ছোট বড় টিলা পাহাড় আছে। তারই একটার মাথায় একটা মন্দির ছোট থেকেই দেখে আসছে জোজো, তবে জীবনে কোনোদিনও সেদিকে পা রাখেনি সে। তা এই ব্যক্তি হচ্ছেন সেই মন্দিরেরই পুরোহিত। কিন্তু এই পরিস্থিতিতে তাকে ওই পাহাড়ের মাথা থেকে ডেকে আনার কারণটা ঠিক পরিষ্কার হলো না জোজোর কাছে। ভাবলো দাদুকে একবার জিজ্ঞাসা করে, কিন্তু দাদুর আজ রীতিমতো গম্ভীর মুখ দেখে আর সাহসে কুলালো না ওর। অগত্যা দিদাকে গিয়েই জিজ্ঞাসা করে। কে আসছে গো? শুনে দিদা আরও বাড়তিনে কপালে হাত ঠেকিয়ে বললেন, গুরু পণ্ডিত মশাই এখন এই বিপদে
একমাত্র ভরসা। উনি না আসলে আমাদের রক্ষা করবে কে? কথাটা শুনে কেন জানি না বিরক্তই হয় জোজো। দিদা যেন কেমন একটা গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মহিলাদের মতন কথা বলছেন। জোজোর মুখে মনে হয় ব্যঙ্গের হাসি ফুটে উঠেছিল। সেটা দেখে বেশ বিরক্ত হয়ে কাঠ কাঠ গলায় দিদা বললেন, হাসিস না জোজো, তুই জানিস না যে উনি কত বড় সাধক। খুব বিপদের আঁচ না পেলে উনি পাহাড় থেকে নামেন না। নিশ্চয়ই এইবার খুব বড় বিপদের ছায়া পড়েছে এখানে, তাই উনি এই এত বছর পর আবার নেমে এলেন। নচেত হাজার অনুরোধও উনি কান করেন না। দিদার কথাটা শেষ হওয়ার আগেই যে মানুষগুলো খানিক আগেই লঞ্চ ছেড়ে এগিয়ে গিয়েছিল তারাই আবার হন্তদন্ত হয়ে ফিরে আসে। কেউ কেউ কপালে হাত ঠেকিয়ে গুরু পণ্ডিতের নামে ধ্বনি দিতে শুরু করে, কেউ কেউ তো যদি পারে রাস্তাতেই শুয়ে প্রণাম করে ফেলে। তবে জোজো সব থেকে আশ্চর্য হয় দাদুকে পর্যন্ত কপালে হাত ঠেকাতে দেখে। এতক্ষণ দিদার কথাগুলোতে গুরুত্ব না দিলেও এইবার মনে মনে একটু আশ্চর্যই হয় জোজো। দাদুকে সে এতদিন যুক্তিবাদী মানুষ বলে শ্রদ্ধা করত। সেই দাদুও তবে বহু বছর এই জঙ্গল ঘেরা জায়গায় থাকতে থাকতে কি মনে মনে ভীতু হয়ে পড়েছেন? দাদু কি তবে এই অর্ধশিক্ষিত আদিবাসীগুলোর মতন কুসংস্কারের আড়ালে নিজের যুক্তিবাদী মনটাকে হারিয়ে ফেলেছেন? কুসংস্কারের দাপটে যুক্তি কি এতটাই দুর্বল হয়ে পড়ে? ভাবনা চিন্তার মাঝেই জোজো দেখতে পায় লোকটাকে, ঠিক যেমনটা সে আশা করেছিল। মানে সেই মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি জটা, পোড় খাওয়া শুকনো কালো চেহারা, লাল চোখ আর রক্তাম্বর পরা টিপিক্যাল তান্ত্রিক। এই লোকটা কিন্তু একেবারেই তেমনটা নয়। ধপধপে ধুতি আর ফতুয়া পরা মানুষটার গায়ের রং মাজা মাজা হলেও এক অপার্থিব জেল্লা যেন ঘিরে রেখেছে মানুষটাকে। ছোট্ট ছোট্ট কদম ছাঁট চুল, পরিষ্কার করে কামানো মুখ, হৃষ্টপুষ্ট চেহারা। হাজার মানুষের ভিড়ে মিশে থাকলেও আলাদা করে চোখে পড়ার মতন ব্যক্তিত্ব মানুষটার। মানুষটা দীপ্ত ভঙ্গিতে হেঁটে এগিয়ে চলে যাচ্ছিল। হঠাৎই জোজোদের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ান। তারপর চোখ তুলে তাকান বাড়ির দিকে। গুরু পণ্ডিতের সাথে চলতে থাকা জটলাটাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুই বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির দিকে। মানুষটার চোখের দিকে এই প্রথম তাকায় জোজো। স্বচ্ছ গভীর দৃষ্টি, সেই দৃষ্টিতে উগ্রতা, তীব্রতা, মাদকতা কিচ্ছু নেই। তবু ওনার চোখের দিকে তাকাতে পারল না জোজো। কি ভীষণ তেজ সেই দৃষ্টির, অথচ কি শীতল চাউনি। গুরু পণ্ডিতকে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে দাদু সন্ত্রস্ত পায়ে রাস্তার দিকে এগিয়ে যান। হাত জোর করে বলেন, কিছু বলবেন গুরুদেব? জবাব দেয় না মানুষটা। আরও কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকার পর কতকটা যেন জোর করেই নিজের দৃষ্টি দাদুর মুখের ওপর এনে নিবদ্ধ করেন। তারপর স্মিত হেসে বলেন, আপনিও বরং আমাদের সাথেই চলুন। অদ্ভুত বিষয় হলো দাদু আর দ্বিরুক্তি না করে পায়ে পায়ে এগিয়ে মিশে যান গুরু পণ্ডিতকে ঘিরে থাকা ভিড়টার সাথে। দিদার মুখটা ততক্ষণে ভয়ে আরও ফ্যাকাশে হয়েছে। ঠোঁটগুলো আতঙ্কের দাপটে অল্প অল্প কাঁপছে। দেখে বড় মায়া হয় জোজোর। দিদাকে বলে, আরে আরে বাবা, তুমি টেনশন করো না, আমিও বরং যাচ্ছি। দাদুর কোনো অসুবিধা হবে না, আমি বলছি। আরে টেনশন করার কিছু নেই গো বাবা, আমি যাচ্ছি তো। আসলে জোজোর নিজেরই ভীষণ কৌতূহল হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যে আর একবার নিজে চোখে দেখে আসে ব্যাপারটা। আফটার অল তার চোখের সামনেই তো নদীটার জলটা আস্তে আস্তে লাল হয়ে গিয়েছিল। কিন্তু এখন জটলাটার পিছু পিছু যেতে যেতে ভীষণ অস্বস্তি হচ্ছে জোজোর। অথচ ঠিক কি থেকে যে অস্বস্তিটা শুরু হয়েছে তা জোজো নিজেও বুঝতে পারছে না। গুরু পণ্ডিতকে ঘিরে যে জটলা এগিয়ে চলেছে সেটা থেকে খানিক তফাৎ রেখে হাঁটছে জোজো। এতগুলো লোকের চাপা গুঞ্জন মৌমাছির ডানার বিনবিন শব্দ তুলেছে। সমিলটাকে বাঁদিকে রেখে ভিড়টা এগিয়ে যায় জঙ্গল বরাবর। জোজো এগোতে থাকে। কয়েক পা এগোতেই
ডান দিকে চোখ যায় জোজোর, যেটার উপর কিছুক্ষণ আগে ও শুয়েছিল। ঝোপটার কাছাকাছি যেতেই সেই গন্ধটা আবার পেল জোজো। গন্ধ নয়, বরং বলা ভালো বিদঘুটে একটা দুর্গন্ধ। এই গন্ধটা জোজো চেনে। যখনই রাকা বা বিকাশ পাত্রের দেখা পাওয়া যায়, তখনই ভেসে আসে এই নারকীয় গন্ধটা। দিদাও তো ওই দিন জোজোর ঘরে পেয়েছিলেন এই পচা গন্ধটা। তার মানে কি ওরা আশেপাশেই কোথাও আছে? চমকে চারপাশটা দেখে নেয় জোজো। না, কেউ নেই আপাতত। তবুও ভয় ভয় করে ওঠে ওর। তাড়াতাড়ি পা চালিয়ে ভিড়টার ভিতর মিশে যায় জোজো। পাহাড়ি ঝোড়াটার কাছে যেতেই লোকগুলোর মুখ থেকে চাপা এক আর্তনাদ ভেসে আসে। প্রত্যেকটা মানুষের মুখে দলা দলা ভয় প্রত্যক্ষ করে জোজো। সামনের দিকে উঁকি দিতেই ঘেন্নায় গা গুলিয়ে ওঠে ওর। ওই এক ফালি নদীটার বুকে এখন থকথক করছে কালচে লাল রক্ত। ঠিক সকালে দেখা লোকটার ঠোঁটের মতন টলটলে পুরু। চোখ দুটো জোর করে অন্যদিকে ঘুরিয়ে নেয় ও। গুরু পণ্ডিত স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন বেশ কিছুক্ষণ, দৃষ্টি নিবদ্ধ জল থুড়ি রক্তের দিকে। দাদুর দিকে এবার তাকায় জোজো। ভয় ফ্যাকাশে হয়ে আছে দাদুর চোখ মুখ। দাদুকে দেখে টেনশন হয়ে জোজোর, যদি এই বিভৎসতা দেখে অসুস্থ হয়ে পড়ে। ভিড় কাটিয়ে দাদুর পাশটায় গিয়ে দাঁড়ায় জোজো। আরও কিছুক্ষণ একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে মাথা তোলেন গুরু পণ্ডিত। আকাশের দিকে মুখ তুলে বাতাসে বড় বড় শ্বাস টানেন। তারপর মৃদু কণ্ঠে বলেন, আপাতত এখান থেকে চলো, অন্য কোথাও গিয়ে কথা বলা যাক। কথা হচ্ছিল জোজোদের বাড়িতেই বসে। গুরু পণ্ডিত স্বয়ং দাদুর বাড়িতে বসতে চেয়েছেন শুনে এই আতঙ্কেও দিদার চোখ মুখ বেশ উজ্জ্বল। বসার ঘরের মেঝেতে আসন পেতে বসে আছেন গুরু পণ্ডিত। তবে দাদুকে উনি কিছুতেই মেঝেতে বসতে দেননি। এক প্রকার জোর করেই সোফাতে বসতে বাধ্য করিয়েছেন। বেশ কিছু মানুষও ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে বসে আছে, আর বাকিরা বাড়ির লনে দাঁড়িয়ে। দাদু একেবারে ভেঙে পড়েছেন, কথা প্রায় বলছেনই না। গম্ভীর হয়ে বসে আছেন কেবল। ফরেস্ট অফিসের বর্তমান রেঞ্জার সাহেবও ঘরেই উপস্থিত ছিলেন। তিনি শেষ পর্যন্ত নীরবতা ভেঙে প্রশ্ন করলেন, ওই ঝোড়ার জলটা লাল হলো কেন গুরুদেব? জল তো লাল হয়নি, ওটা রক্ত। পলকেই রেঞ্জার সাহেবের মুখটা পাংশুবর্ণ ধারণ করে। জিভও মনে হয় আড়ষ্ট হয়ে আসে, কারণ বার দুই আটকানোর পর উনি কোনোভাবে উচ্চারণ করেন, রক্ত? হ্যাঁ রেঞ্জার সাহেব, রক্ত। তবে যে সে রক্ত নয়, ওই রক্ত হচ্ছে বদ রক্ত। মৃতদেহের শিরা উপশিরায় জমাট বেঁধে যাওয়া বদ রক্ত। তবে আমার ধারণা ওই ঝরার জল খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু গুরু পণ্ডিত চুপ করতেই ঘরে উপস্থিত প্রতিটি লোক একসাথে বলে ওঠে কথাটা। মৃদু কণ্ঠেই আবার জবাব দেন গুরু পণ্ডিত, এখানের বাতাসে ভেসে বেড়াচ্ছে পুঁতি গন্ধ। পুঁতিগন্ধ? অবাক হয় জোজো। পুঁতিগন্ধটা আবার কি? সে কোশমিন কালেও এমন কোনো কথা শোনেনি। তবে দাদুর কথায় শীঘ্রই জবাব মিলে প্রশ্নের। পুঁতি গন্ধ মানে মৃতদেহ পচার গন্ধ? কোথায় কোথায় গুরুদেব? দাদুর কথায় আঁতকে ওঠে জোজো। ঠিকই তো বলেছে ওই গুরু পণ্ডিত। যে দুর্গন্ধটা জোজো পায় সেটা তো ঠিক ওই মরা পচা গন্ধের মতনই। ছোটবেলা ওদের টাউনের মেডিকেল কলেজের মর্গের পাশ দিয়ে গেলে মাঝে মধ্যে ঠিক ওই রকম গন্ধই তো পাওয়া যেত। তারপর স্থানীয় লোকেদের অভিযোগে হসপিটাল কর্তৃপক্ষ সাধারণ মর্গ ভেঙে নতুন করে মর্গ তৈরি করে। সেটাই লকার সিস্টেম ছিল বলে পরের দিকে আর ওই পচা গন্ধটা পাওয়া যেত না। পুঁতি গন্ধ ভেসে বেড়াচ্ছে এই এলাকার বাতাসে, যার মানে হলো এখানে কোনো মৃত আত্মার আবির্ভাব ঘটেছে।
যার সংস্পর্শে এখানকার ঘুমিয়ে থাকা পুরনো প্রেতাত্মারা আবার জেগে উঠেছে। আর তাই এইসব অপ্রাকৃতিক নরকীয় ব্যাপার ঘটতে শুরু করেছে এখানে, এবং ভবিষ্যতে আরো ঘটবে। গুরু পণ্ডিতের কথায় দিদা প্রায় কাঁদো কাঁদো হয়ে ভয় মাখানো গলায় বলেন, সেটা সেটা কে গুরুদেব? কে সেটা তো আমি এখনো বলতে পারবো না মা জননী, সময় লাগবে। তবে সবাই খুব সাবধানে থাকবেন। ওই অজানা বিপদ যে কখন হানা দেবে তা কেউ জানে না। জোজো ততক্ষণে আতঙ্কে প্রায় কাঠ হয়ে গেছে। তার মানে রাকা সত্যিই এখানে এসেছে, আর ওর সংস্পর্শে জেগে উঠেছে বিকাশ পাত্র আর সকালে দেখা ওই লোকটা। জোজোর চিন্তা ভাবনার মাঝেই বাইরের দরজা দিয়ে বসার ঘরে ঢোকে একটা মাঝবয়সী লোক। লোকটাকে বিলক্ষণ চেনে জোজো। এই তো সেই সকালে দেখা লোকটা। ফর্সা রং, মাঝারি উচ্চতা, মাথায় পাতলা চুল, সুদূর ঠোঁট দুটো একেবারে স্বাভাবিক। কিন্তু এই লোকটা কে? লোকটা ঘরে ঢুকে বেশ সাবলীল ভঙ্গিতেই গুরু পণ্ডিতের উদ্দেশ্যে বলল, গুরুদেব, মন্দিরে যাবেন না? মায়ের সেবার সময় হলো যে। জবাবে অল্প মাথা নাড়ান গুরু পণ্ডিত। তারপর আসন ছেড়ে উঠে দাঁড়ান। দাদুর থেকে বিদায় নিয়ে ধীর পদক্ষেপে বের হয়ে যান ঘর থেকে। তবে যাওয়ার আগে ঘরের ভিতরটা ভালো করে দেখে নেন একবার। গুরু পণ্ডিত চলে যাওয়ার পর আলোচনা সভাটা তেমন একটা এগোয় না। একে একে সবাই বাড়ির পথ ধরে। রাত যদিও তেমন একটা হয়নি এখনো, তবুও এর মধ্যেই জায়গাটায় শ্মশানের নিস্তব্ধতা ভেসে বেড়াচ্ছে। অন্যান্য দিন দু একটা কুকুরের ডাক শোনা গেলেও আজ সেসব কিছুর বালাই নেই। যদিও বা এতক্ষণ দাদুর বৈঠকখানা ঘরটা সরগরম ছিল বেশ কিছু কণ্ঠস্বরে, এখন সেখানটাও মৌন স্তব্ধতা। জোজো অবশ্য সেসব কিছুই খেয়াল করছে না। তার চোখের সামনে কেবল ভেসে বেড়াচ্ছে দুটো মুখ, একই মানুষের দুই ধরনের মুখ। একটা মুখ বীভৎস, ভয়াল, আর অপরটা একেবারে স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, জোজো এতদিন যাদেরকে ওই জঙ্গল এলাকায় দেখেছে তারা দুজনেই তো মৃত, যেমন রাকা আর বিকাশ। অথচ আজ সকালে দেখা লোকটা জীবন্ত। কারণ এই তো মাত্র কিছুক্ষণ আগেই দিব্যি স্বাভাবিকভাবে এসে কথা বলে গেল ওই গুরু পণ্ডিতের সাথে। কিন্তু তা কেমন করে সম্ভব? আর ওর ঠোঁটগুলো স্বাভাবিক হয়ে গেল কিভাবে? ওর ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত ধুতে গিয়েই তো লাল হয়ে গিয়েছিল ওই পাহাড়ি নদীটার জল। উফ, সব যেন গলিয়ে যাচ্ছে জোজোর। জোজো, দিনের বেলা যখন তখন আর ওই জঙ্গলের দিকে যাস না। দিদার গলায় সম্বিত ফেরে জোজোর। দিদার মুখটা ভয়ে আড়ষ্ট। চাপা গলায় দিদা আবার বলেন, তুই বরং কলকাতা ফিরে যা দাদু। এখানে থাকলে যদি কোনো বিপদ হয় তখন কি হবে বল? শেষের দিকে দিদার গলাটা কেঁপে যায়। সেটা ভয়ে না আবেগে তা বুঝতে পারে না জোজো। কিন্তু কলকাতা কলকাতা এখন কিভাবে যাবে জোজো? ইনফ্যাক্ট কলকাতা যাওয়া কি আর কোনোদিনও সম্ভব হবে? পুলিশকে ডাকার খোঁজ খবর শুরু করে দিয়েছে। পুলিশ কি জোজোকেও খুঁজছে? আচ্ছা, মেঘালয়ের ওই গভীর খাত থেকে রাকার দেহ কি উদ্ধার করা আদতেও সম্ভব? তাছাড়া জোজো কি সারা জীবন এই বুনো জায়গাটায় লুকিয়েই থেকে যাবে? জোজোর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে যেন। কিন্তু সব প্রশ্নকে ছাপিয়ে মনে নাড়া দিচ্ছে একটা মুখ। ওই লোকটাকে। দিদা, ওই লোকটা কে গো? কোনটা? ওই ওই যে গুরু পণ্ডিত মশাইকে এখন ডেকে নিয়ে গেল। কে? ওহ, তুই সুবলের কথা বলছিস বুঝি? সুবল? নামটা কেটে কেটে উচ্চারণ করে চুপ হয়ে যায় জোজো। লোকটার নাম সুবল। লোকটা তো জীবিত। তবে সকালে রাকাদের সাথে কি করছিল? আচ্ছা, এই সুবল লোকটার সাথে একবার কথা বললে হয় না, যদি কিছু জানা যায়?
বাদল পাত্রের সাথে তো আর কথা বলা সম্ভব নয়, তার চেয়ে সুবলই ভালো। এই অন্তত জীবিত। দাদুর থেকে এর বাড়ির অ্যাড্রেসটা জেনে নিলে বেশ হয়, কাল সকালেই না হয় যাওয়া যাবে। সেই মতো দাদুর কাছে কথাটা তোলে জোজো। দাদু, ওই সুবলের বাড়ি কোথায় গো? কেন? সেই দুপুরের পর এই প্রথম মনে হয় দাদু আবার কথা বললেন, কিন্তু এই কেনর যে কি উত্তর দেয় জোজো। আমতা আমতা করে বলে, না, মানে ওকে কেমন যেন চেনা চেনা লাগলো, তাই তাই আর কি জানতে চাইছিলাম। আমি ভাবছিলাম আশেপাশেই থাকে হয়তো। কথাগুলো বলার পর সেগুলো জুৎসই হয়েছে কিনা সেটা মনে মনে একবার ভেবে নেয় জোজো। তারপর আর চোখে দাদুর দিকে তাকায়। দাদুর মুখে দুপুর থেকে যে আষাঢ়ে মেঘ জমা হয়েছে সেটা এখনো একইভাবে জমাট বেঁধে আছে। তুম্ব মুখে দাদু বললেন, তোর পক্ষে ওকে আগে দেখা অসম্ভব। ও আগে মথুরায় থাকতো, ওখানে ওর দিদির শ্বশুর বাড়ি, সেখানেই কিছু কাজকর্ম করতো বলে শুনেছি। ওর যমজ ভাই সুবোধটা বরং এখানেই থাকতো, ডিগবয়ের দিকে একটি ফ্যাক্টরিতে কাজ করতো। তা সে তো খুন হয়ে গেছে বহু বছর আগে। খুন? কথাটা প্রায় জোজোর গলা থেকে ছিটকে বের হয়ে আসে। হ্যাঁ গো জোজো, কারা যেন খুব বাজেভাবে ওকে মেরেছিল গো। কথাটা বলে শরৎ, দাদুর ড্রাইভার। সেও যে কখন গুটি গুটি পায়ে এসে দাদুর বৈঠকখানার একটা কোনায় বসেছিল তা মনে হয় কেউই খেয়াল করেনি। শরৎদা এমনিতে সন্ধ্যাবেলা নিজের বাড়ি চলে যায়। আজ কেন যায়নি তা জোজো জানে না। আগের কথার রেশ টেনে শরৎ আবার বলে, সুবোধ লোকটা মোটেও তো ভালো ছিল না, নেশা করত। কানাঘুষো শুনতাম লোকাল এমএলএর হয়ে নাকি গুন্ডামিও করে বেড়াতো। যে চা বাগানটায় চাকরি করত সেটার ইউনিয়নের নেতার সাথেও নাকি সবসময় ফালতু পাঙ্গা নিত। এইসব কারণেই তো একদিন খতম হয়ে গেল। ওই পাটকাই থেকে এখানে আসার রাস্তার ধারে জঙ্গলেও লাশ পাওয়া গেছিল, গলা টিপে একেবারে খুন করেছে। আর সবচেয়ে বিচ্ছিরি কি বলতো, ওর ঠোঁট দুটো রক্ত জমে একেবারে ডাঁসা হয়ে ফুলে গেছিল। এই মোটা মোটা হয়েছিল আর রক্ত জমে পুরো গালছে। লাশ যখন পাওয়া গেছিল তখন এত মাছি ভন ভন করছিল শুধু ওর ওই ঠোঁট দুটোর ওপরে। ঠিক মনে হচ্ছিল যেন মাছি দিয়েই তৈরি হয়েছে ও ঠোঁট দুটো। আমার তো দেখেই বাবারে গা বমি দিয়ে উঠেছিল। আহ, এখন এইসব কথা থামাও তো। রাত হলো, এখন খেয়ে নাও সবাই। সেই দুপুর থেকে তো কারোর পেটেই কিছু পড়েনি। শরৎ, তুমিও আজ এখানেই দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়ো। এই রাত বিরেতে আর বাড়ি যাবার দরকার নেই। রাতে শুয়ে দু চোখের পাতা আর কিছুতেই এক করতে পারে না জোজো। ভয়টা ক্রমাগত বিরাট আকার ধারণ করছে। আজ আবার একটা মৃত মানুষের সাক্ষাৎ পেয়েছে জোজো। এই নিয়ে মোট 3 জন হলো। আর ওই গুরু পণ্ডিত মশাইয়ের কথা অনুযায়ী যদি ঘটনাটা সাজানো যায়, তবে আসল কথাটা হচ্ছে যে একটা মৃত আত্মা এখানে হঠাৎ এসে পড়েছে, আর তার সংস্পর্শে এসে একে একে জেগে উঠছে এখানের ঘুমিয়ে থাকা আত্মারা। মানে হলো রাকা। মৃত রাকার আত্মা এখানে এসে উপস্থিত হওয়ার পরেই একে একে জেগে উঠেছে বিকাশ পাত্র আর ওই সুবোধ। কাল হয়তো আবার নতুন কোনো আত্মা জেগে উঠবে, তারপর আরও একজন। এক এক করে বেড়ে উঠবে ওদের দল। ওরা বিকৃত বিভৎস সব চেহারা নিয়ে একে একে এসে দাঁড়াবে জোজোর সামনে। কথাটা মনে আসতেই শরীরের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে জোজোর। কম্বলটা মাথার উপর পর্যন্ত মুড়িয়ে শোয়ে, যেন ঘরের ভিতরের জমাট অন্ধকার থেকে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে। বলা যায় না, হয়তো ওই অন্ধকারে মিশেই দাঁড়িয়ে আছে রাকা কিংবা ওরা। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছে না জোজো, এরা সবাই শুধু জোজোকেই দেখা দিচ্ছে কেন? জোজো ছাড়া আর তো কেউ এখনো এদের দেখতে পায়নি। গুরু পণ্ডিত মশাই আজ ওই জঘন্য গন্ধটা যদিও পেয়েছেন, কিন্তু ওদের দেখতে পাননি।
অথচ জোজো পাচ্ছে, ভীষণ প্রকটভাবে দেখতে পাচ্ছে। রাকা কি জোজোকে মেরে ফেলার জন্যই এসেছে? জোজোকে মেরে নিজেদের দলের অন্তর্ভুক্ত করতে চাইছে ওরা। এই জন্যেই এক এক করে দল ভারী করছে রাকা, শুধুমাত্র জোজোকে মেরে ফেলবে বলে। এইভাবেই কি তবে নিজের খুনের বদলা নেবে রাকা? যতদিন না জোজোকে মারছে ততদিন ওরা ছায়ার মতন অনুসরণ করে যাবে জোজোকে। হঠাৎই বিকট হুইসেলের শব্দে চমকে ওঠে জোজো। এই ট্রেনটা, এর হুইসেলটাও জোজোই একমাত্র শুনতে পায়। প্রকৃতপক্ষে এরম কোনো ট্রেন তো আসলে নেই। এই ট্রেনটাই তো সেই ট্রেন যেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল বহু বছর আগে। ইঞ্জিন সমেত প্রথম 3টে কামরা পুড়ে শেষ হয়ে গিয়েছিল। জোজো সেই সন্ধ্যায় এক ঝলক মাত্র দেখেছিল ট্রেনটাকে, কিন্তু ওই কয়েক মুহূর্তেই বুঝতে পেরেছিল ট্রেনটা এই পার্থিব জগতের নয়। ট্রেনটা মৃত। ট্রেনটা এসেছে অন্ধকারের গহীন কোণ থেকে। তবে কি মৃত ট্রেনটা জোজোকেই নিতে এসেছে? রোজ রাতে হুইসেল বাজিয়ে ট্রেনটা জোজোকে জানান দেয়, তোমার যাওয়ার সময় হয়ে এসেছে। জোজো মনে মনে স্থির করে ফেলেছে, কালই দেখা করতে হবে গুরু পণ্ডিত মশাইয়ের সাথে। সবটা খুলে বলতে হবে ওনাকে। একমাত্র উনিই হয়তো বাঁচাতে পারবেন জোজোকে। পরের দিন একটু বেলা করেই ঘুমটা ভাঙল জোজোর। আজ কুয়াশা নেই, ঝকঝকে নীল আকাশে রোদের ঝিকিমিকি। শান্ত সুন্দর মনোরম একটা দিন। কিন্তু দাদুর বাড়ির লনে মোটেও শান্তি নেই। অনেকগুলো লোক জড়ো হয়ে বেশ উত্তেজিতভাবে কথা বলছে। বিছানা থেকে নেমে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়ে বাসি মুখে লনে গিয়ে দাঁড়ায় জোজো। আর লনে পা দিতেই সুবল নামের লোকটাকে দেখতে পায়। ওই সুবল দাঁড়িয়ে আছে। জোজো জানে যে সুবল জীবিত, তবু ওকে দেখলেই কেমন একটা অস্বস্তি বোধ হয় জোজোর। জোর করেই ওর দিক থেকে চোখ সরিয়ে অন্যদের দিকে তাকায়। সবার মুখেই উত্তেজনার প্রলেপ। ওদের কথাবার্তায় কান করে জোজো বুঝতে পারে ওই পাহাড়ি ঝোড়ার জল আবার স্বাভাবিক হয়ে গেছে। মানে কাল সন্ধ্যাবেলা গুরু পণ্ডিত যে বলে গিয়েছিলেন যে জল আবার স্বাভাবিক হয়ে যাবে, তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। না, আজ যে করেই হোক গুরু পণ্ডিতের সাথে তাকে দেখা করতেই হবে। ব্রেকফাস্টে কোনো ক্রমে একটা টোস্ট খেয়েই বাড়ি থেকে বের হয়ে পড়ে জোজো। বেরোনোর সময় দিদা পই পই করে বলে দিয়েছেন যাতে আজ জোজো কোনোভাবেই ওই জঙ্গলের দিকে না যায়। অবশ্য আজ ওদিকে যাওয়ার কোনো আগ্রহ নেই জোজোর। সে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের উল্টো দিকের রাস্তা ধরে। জনবসতি পেরিয়ে অল্প একটু বুনো জায়গা। সেই ছোটখাটো আগাছা আর ঘাসের চত্বর ছাড়িয়ে আরও কিছুটা এগোলেই রাস্তাটা উপর দিকে উঠতে শুরু করেছে। এদিকে পরপর বেশ কয়েকটা টিলা পাহাড়, তারই একটার উপর মা বগলার মন্দির। নিচ থেকে মন্দির চূড়ায় উঠতে থাকা হলুদ নিশানটা দেখতে পাওয়া যায়। ওই মন্দিরেই গুরু পণ্ডিত মশাইয়ের বাসস্থান। ছোট থেকেই মন্দিরটার কথা শুনে আসছে জোজো। শরীর যখন মজবুত ছিল তখন দিদা পায়ে হেঁটে এই মন্দিরে পুজো দিতে আসতেন। এখন আর পারেন না মনে হয়। উপর দিকে একবার তাকিয়ে নিয়ে পাহাড় চড়তে শুরু করে জোজো। যদিও শীতকাল, তবুও খানিকটা ওঠার পরেই গরমে হাঁপিয়ে ওঠে জোজো। কিছুক্ষণ থেকেই শরীরে এক অদ্ভুত অস্বস্তিও টের পাচ্ছে সে। গতকাল গুরু পণ্ডিতের সাথে ওই জঙ্গলের ঝোড়ার দিকে যাওয়ার সময়ও এই ধরনেরই অস্বস্তি হচ্ছিল। কি যে হচ্ছে শরীরটায় কে জানে। ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ে। মন্দিরটা তখনও বেশ কিছুটা উঁচুতে, তবে দেখা যাচ্ছে না এখান থেকে। জোজো ঘাড় ফিরিয়ে নিচের দিকে তাকায়। নিচটা বরং অনেকটাই দেখা যাচ্ছে।
এই টিলাগুলোর পেছন দিক দিয়েই এগিয়ে গেছে জঙ্গলটা, আর জঙ্গলের ধার বরাবর তীর তীর করে বয়ে যাচ্ছে সেই পাহাড়ি ঝোড়াটা। আজ ওটাকে দেখে কে বলবে মাত্র কালই ওটার জল পরিণত হয়ে গিয়েছিল থকথকে রক্তে। ঝোড়াটার দিকে আনমনে তাকিয়েছিল জোজো। ছোট বড় পাথরের মাঝখান দিয়ে চঞ্চলা কিশোরীর মতন ছুটে চলেছে জলের ধারাটা। হালকা ঝিরিঝিরি আওয়াজ যেন এখানে বসেও শুনতে পাচ্ছে সে। চারিদিকে সবুজের সমাহার, ঠান্ডা বাতাস বইছে। আপাতত অস্বস্তিটা কেটে অল্প আরাম বোধ হচ্ছে জোজোর। হঠাৎই একটা দৃশ্য দেখে চমকে ওঠে সে। পাহাড়ি ঝোড়াটার ধারে হাত পা ছড়িয়ে কে যেন শুয়ে রয়েছে। তার শরীরের কিছু অংশের উপর দিয়েই বয়ে যাচ্ছে জল। এইবার একটু অস্বাভাবিক লাগে ওর। এই ঠান্ডায় কেউ কি ইচ্ছে করে জলে গা ভিজিয়ে শুয়ে থাকবে? তাছাড়া মানুষটার শোয়ার ধরনটাও ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন এলোমেলো অস্বাভাবিকভাবে শুয়ে রয়েছে। ঘাটটা অনেকটা ঘুরে আছে, যেন মুটকে গেছে ঘাটটা। ভয়ের একটা স্রোত বয়ে যায় জোজোর শরীর বেয়ে। ডেড বডি নাকি? কেউ কি কাউকে খুন করে ফেলে রেখে গেছে ওখানে? পাথর থেকে উঠে পাহাড়ের কিনারায় এসে দাঁড়ায় জোজো। এখান থেকে নিচটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, আর তাই জোজো এখন স্পষ্ট দেখতে পাচ্ছে রাকাকে। রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে রাকা। মাথার একটা পাশ থেঁতলে গিয়ে থক থক করছে জমাট রক্ত। ডান পাটা হাঁটু থেকে যেভাবে মুচকে গেছে তাতে বুঝতে অসুবিধে হয় না যে ওটা ভেঙে গেছে। আচ্ছা, রাকা কি শিলংয়ের ওই খাদের মধ্যে এইভাবেই পড়েছিল? এত বীভৎস মৃত্যু হয়েছিল ওর? জোজো এত নিষ্ঠুর মৃত্যু উপহার দিয়েছিল নির্দোষ রাকাকে? ভয়ে ছিটকে সরে দাঁড়ায় জোজো। রাকা এখানেও পিছু নিয়েছে তার। উফ, এই মেয়েটা বেঁচে থাকতেও শান্তি দেয়নি জোজোকে, আর এখন মরে যাওয়ার পরেও অশান্তি দিয়ে চলেছে। ও হয়তো জোজোকে মেরে ফেলতেই এখানে এসেছে। নিজে প্রেতাত্মা হয়ে জোজোর পিছু পিছু এখানে এসেছে, আর ওর সংস্পর্শে এসে একে একে জেগে উঠেছে বিকাশ পাত্র, সুবল, কিংবা একটা মৃত গোটা ট্রেন। তাড়াতাড়ি উপরের দিকে পা চালায় জোজো। যে করেই হোক ওকে একবার গুরু পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলতেই হবে, আর সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব হয় ততই ভালো। টিলা পাহাড়টা বেশি উঁচু না হলেও বেশ খাড়াই, তাই এর উপরে ওঠার রাস্তাটা সোজাসুজি নয়, বরং এঁকে বেঁকে। প্রায় দৌড়ে দৌড়েই উপরে উঠছিল জোজো। টিলার গায়ে লেপ্টে থাকা ঠান্ডা বাতাসের সনসনানি ছুঁয়ে যাচ্ছিল জোজোর নাক, কপাল, গাল। কিন্তু তারপরেও বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছিল জোজোর কপালে, ঠোঁটের উপরেও। সেগুলো পাহাড় চড়ার পরিশ্রমে না আতঙ্কে তা জোজো জানে না। আরও তাড়াতাড়ি পা চালায় জোজো, কিন্তু পাহাড়ের একটা বাঁক ঘুরতেই থমকাতে হয় তাকে। শুধু থমকানো নয়, একটা তীব্র আতঙ্ক যেন মুহূর্তের মধ্যেই আপাদমস্তক গিলে ফেলে জোজোকে। জোজোর সামনে মাত্র ফুট 10 দূরে দাঁড়িয়ে আছে বিকাশ পাত্র। কিন্তু এ কোন বিকাশ পাত্র? এ তো সেই আগে দেখা বিকাশ পাত্র নয়। এটা একটা জলে ডুবে ফুলে ওঠা লাশ। বিভৎস ভয়ঙ্কর চেহারায় শুধুমাত্র গালের জরুলটা বিকাশ পাত্রকে চিনিয়ে দিচ্ছে। আগে দেখা বিকাশের সাথে আজকের বিকাশের আকাশ পাতাল, কিংবা বলা ভালো জগৎ আর নরকের তফাত। কিন্তু এইসব আর ভাববার সময় নেই আপাতত জোজোর কাছে, কারণ তার মস্তিষ্ক ততক্ষণে জানান দিতে শুরু করেছে পালাতে হবে। বিকাশ পাত্রের এই বিকৃত দেহটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব অনেক দূরে পালাতে হবে জোজোকে। পেছন ফিরে প্রাণপণে ছুটতে শুরু করে জোজো। গুরু পণ্ডিতের কাছে যাওয়ার চেয়ে নিজের প্রাণ বাঁচানোর তাগিদ তখন জোজোর কাছে অনেক অনেক বড়। পাহাড়ের ঢাল বেয়ে হুড়মুড়িয়ে নামতে থাকে সে। পেছনে বিকাশ পাত্র আসছে কিনা সেটা দেখার ফুরসত নেই তখন তার।
প্রায় নিচের দিকে নেমে এসেছিল জোজো। আচমকাই একটা ছোট পাথরে হোঁচট খেয়ে পাথরে জমিতে আছড়ে পড়ে জোজো। বেশ খানিকটা ছেঁচড়ে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যাওয়ার পর সমতল মাটিতে মুখ থুবড়ে পড়ে সে। হাঁটু আর কোনোই সজোরে ঠুকে যায় নির্মম পাথরে। কিন্তু যন্ত্রণা বোধ যেন উবে গেছে জোজোর। ন্যূনতম ব্যথাও অনুভব হয় না। তাড়াতাড়ি করে হাতে ভর দিয়ে মাটি থেকে উঠতে গিয়ে হাতের পাতার উল্টো দিকে রক্তের একটা বড় বিন্দু দেখে থমকায় জোজো। কেটে গেল নাকি? হাতটা চোখের সামনে এনে দেখতে গিয়েও আবারও থমকায় জোজো। ফোঁটা ফোঁটা রক্ত কোথা থেকে যেন গড়িয়ে পড়ছে ওর হাতের উপরে। মুখ তুলতেই বিস্ময়ে শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় জোজোর। সুবল? না, এ তো সুবল নয়। এ তো সেই কাল সকালে দেখা লোকটা, সুবলের যমজ ভাই সুবোধ। সেই সুবোধ যে রাজনৈতিক কারণে খুন হয়েছিল অনেক বছর আগে। হ্যাঁ, লোকটা সুবোধই। হয়তো ওর সেই রক্তে টইটম্বুর ভিজে ভিজে ঠোঁট। এখন হাসছে লোকটা, আর তার ওই ঠোঁটের কোণাবে টপ টপ করে গড়িয়ে পড়ছে কাঁচা রক্ত। তারই কয়েকটা ফোঁটা এসে পড়েছে জোজোর হাতের উপর। কি ব্যাপার? এরা একে একে এসে জোজোর সামনে জড়ো হচ্ছে কেন? প্রথমে রাকা, তারপর বিকাশ, আর এখন এই সুবোধ। তবে ওরা এক্ষুনি মেরে ফেলবে জোজোকে। পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কথাগুলো জোজোর মাথার মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে। আবার প্রাণপণে ছুটতে শুরু করে জোজো। মাথার মধ্যে কেউ ক্রমাগত বলে চলেছে, থেমো না, থামলে চলবে না, থামলেই মৃত্যু। ওই টিলা পাহাড়গুলোর কাছ থেকে শেষ পর্যন্ত জোজো যে কিভাবে দাদুর বাড়ি পর্যন্ত এসেছে তাও নিজেও জানে না। আচমকা দিদার চিৎকারে ঘুমটা ভেঙে যায় জোজোর। বাড়ি ফিরে বিছানায় গুঁড়ি মেরে শুয়েছিল সে। মনের ভিতর প্রশ্ন উত্তরের তুফান বয়ে গেলেও এক অজানা অলসতা আজ গ্রাস করেছিল জোজোকে। গতিহীন নির্জীবের মতন শুয়েছিল সে। শ্বাসটুকু নিতেও যেন ভালো লাগছিল না। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। কিন্তু দিদার আর্তনাদ যেন শীত ঘুম থেকে জোর করে জাগিয়ে তোলে জোজোকে। একবার চিৎকার করেই চুপ করে গেছিলেন দিদা। কিন্তু এই কয়েক মুহূর্তের বুক ফাটা চিৎকারই বুঝিয়ে দিয়েছিল কোথাও যেন এক ভীষণ রকমের গন্ডগোল ঘটে গেছে। পড়িমড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামে জোজো। দিদা মনে হয় চিৎকারটা রান্নাঘর থেকে করেছিলেন, কারণ নিচে নামতেই রান্নাঘরের দরজার সামনে একটা ছোট্ট জটলা লক্ষ্য করে জোজো। সারাদিনের কাজের লোক নমিতা মাসিকে সরিয়ে রান্নাঘরে ঢুকতেই দিদাকে দেখতে পায় ও। কাগজের মতন সাদা হয়ে গেছে দিদার মুখটা। অল্প ফাঁক হয়ে থাকা ঠোঁটের ভিতর থেকে কেবল সাঁই সাঁই করে শ্বাস বের হয়ে আসছে, যেন চেষ্টা করেও কথা বলতে পারছে না দিদা। একটু আগে করা চিৎকারটায় দিদা যেন নিজের সবটুকু স্বর শেষ করে ফেলে বোবা হয়ে গেছেন। কিন্তু হয়েছেটা কি? কি হয়েছে সেটা রান্নাঘরের দিকে এক ঝলক তাকাতেই টের পেল জোজো। সারাটা রান্নাঘরের মেঝে ভেসে যাচ্ছে তাজা রক্তয়ে। কেউ যেন বালতি বালতি রক্ত দিয়ে এইমাত্র ধুয়েছে রান্নাঘরটা। ঘন থকথকে রক্তয়ে একটা একটা বুদবুদ উঠছে মেঝেতে। স্তব্ধ হয়ে ঘরের মেঝের দিকে তাকিয়েছিল জোজো। হঠাৎই পাশে ঝুপ করে শব্দ হওয়ায় তাকিয়ে দেখে দিদা অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই রক্তের উপরেই। দিদার সাদা শাড়িটা অল্প অল্প করে রক্ত পান করে রঙিন হয়ে উঠছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার দিদাকে চেক করে গম্ভীর মুখে দাদুর সাথে কথা বলছিলেন। দিদার জ্ঞান এখনো ফেরেনি, ব্লাড প্রেশার ভীষণ কম। আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান না ফিরলে বিপদের আশঙ্কা করছেন ডাক্তারবাবু। তখন হসপিটালে ভর্তি করা ছাড়া আর কোনো গতি থাকবে না। আর হসপিটাল সেই মারগারিটা টাউনে। এদিকে বিকেল প্রায় হয়ে এসেছে। সকলের চোখ এড়িয়ে রাস্তায় পা রাখে জোজো। সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, নিজের জন্য এইভাবে নিরপরাধ মানুষগুলোকে আর শাস্তি দিতে পারবে না সে।
আজ এখানে যা কিছু সমস্যা, তা সবটুকু তো কেবল ওর জন্যই। ওর জন্যেই রাকা এখানে এসেছে, আর রাকার জন্য জেগে উঠেছে এখানকার ঘুমিয়ে থাকা বিভীষিকারা। আর তাই এখানে এত অশান্তির উপদ্রব। অতএব এর সমাধান ওকেই করতে হবে। মুখোমুখি হতে হবে রাকার, জানতে হবে ও কি চায়। মেরে ফেলতে চাইলে তাই করুক না হয়। তাছাড়া এইরকম ভাবে ভয়ে ভয়ে কি মানুষ বাঁচতে পারে? মৃত মানুষের ক্রমাগত সহচার্যের চেয়ে মরে যাওয়াটাই ভালো। অন্তত বাকি নির্দোষ মানুষগুলো তো বাঁচুক। সমিলটা পেরিয়েই দাঁড়িয়ে পড়ে জোজো। ইচ্ছে করে দাঁড়ায়নি, বিস্ময় আর ভয় তাকে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ এই শেষ বিকেলের মরা আলোয় জোজো ট্রেনটাকে আজ আবার দেখতে পেয়েছে। ওই ভাঙা রেল লাইনটার উপর জমাট বাঁধা আতঙ্কের মতন ট্রেনটা দাঁড়িয়ে আছে। ট্রেনটার ইঞ্জিনটা প্রায় নেই বললেই চলে। দুমড়ে মুচড়ে পুড়ে সেটা এখন একটা লোহার স্তূপে পরিণত হয়েছে। তার পরের 3টে কামরার অবস্থাও তথৈবচ। বহু বছর আগের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের সাক্ষী সারা শরীরে মেখে দাঁড়িয়ে আছে কামরাগুলো। আগাছার আড়াল ঘিরে রেখেছে ট্রেনটাকে। হাজার হাজার লতানে গাছ সাপের মতন জড়িয়ে আছে ট্রেনটার সর্বঅঙ্গে, বিশেষ করে দরজা জানলাগুলোয়। যেন ট্রেনটার ভিতরে ঘটে চলা নারকীয়তাকে আড়াল করে রেখেছে প্রকৃতি। আচমকাই সেই বীভৎস গন্ধে ভরে ওঠে চারপাশ। গুরু পণ্ডিতের কথায় এটা পুঁতি গন্ধ। এর মানে ওরা আশেপাশেই আছে। কিন্তু এখন জোজো টের পায় গন্ধটা যেন তার নিজের শরীর থেকেই বের হচ্ছে। নিজের শ্বাস প্রশ্বাসের সাথে ভলকে ভলকে বের হয়ে আসছে নরমাংস পচার কটু গন্ধ। বিস্ময়ে বিহ্বল হয়ে সামনের দিকে তাকায় জোজো। আর ঠিক তখনই দেখতে পায় রাকাকে। সেই বিভৎস বিকৃত চেহারা, বুকের উপর ঝুলে পড়া মুখ, থেতলে যাওয়া মাথা নিয়েও হাসছে রাকা। ওর পেছনে জলে ডোবা ফুলো বিকৃত চেহারার বিকাশ, আর রক্তে টইটম্বর ঠোঁট নিয়ে সুবোধ। সুবোধও হাসছে। ওর ঠোঁটের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। তবে ওই জলে ডোবা ফুলো মুখ নিয়ে বিকাশও হাসছে কিনা সেটা অবশ্য বুঝতে পারে না জোজো। প্রথম কথা বলে রাকা, সেই সুন্দর মিষ্টি কণ্ঠ। মৃত্যুর বিকৃতি ওর গলার স্বরটা বদলে দেয়নি। পরিষ্কার উচ্চারণে রাকা বলে, এতদিনে এলি তুই? আমি ভেবেছিলাম আরো আগেই আসবি। দেখ, তোর জন্য ট্রেনটা সেই কবে থেকে আসছে তোকে নিতে, অথচ তুই আসছিস না। তোর জন্য এই বিকাশ, সুবোধ, আমি, তাছাড়া আরও অনেকে সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আমাদের যে যেতে হবে জোজো। কোথায়? ওই দিকে, ওইখান থেকেই তো এই ট্রেনটা এসেছে। তোর জন্য ওর ঘুম ভেঙেছে, তোর জন্য বাকিদেরও ঘুম ভেঙেছে। গত 7 দিন ধরে এই ট্রেনটা আর আমরা সবাই যে অপেক্ষা করে আছি তোকে নিয়ে যাবে বলে। ঘুমোতে হবে তো ওদের, ঘুমোতে হবে তো আমাদেরও। চল জোজো, তোর জন্য আমি কত রাত জেগে আছি। আর দেরি করিস না, চল। রাকার কথা শেষ হতেই সেই কান ফাটানো হুইসেলটা বেজে ওঠে। আর তখনই যেন ঝুপ করে অন্ধকার নেমে আসে চারপাশে। হুইসেল থামতেই তাড়া দেয় রাকা। ট্রেনটা আর দাঁড়াতে চাইছে না জোজো, এইবার চল। বেশ অনেকক্ষণ থেকেই এক অদ্ভুত অনুভূতি টের পাচ্ছে জোজো। কে যেন ওকে ভীষণ বেগে টানছে। সেই টানের বেগে ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এইবার বুঝতে পারে তাকে চুম্বকের মতন টানছে
ওই পোড়া ট্রেনটা। এই অমোঘ টান, অস্বীকার করার বিন্দুমাত্র জোর আর অবশিষ্ট নেই জোজোর মধ্যে। নিজের অজান্তেই পায়ে পায়ে এগোতে শুরু করে জোজো। আস্তে আস্তে আগাছা সরিয়ে ট্রেনটার পেটের ভিতর অদৃশ্য হয়ে যায় ও। বেশ রাত করে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ায় জোজোর দাদুর বাড়ির সামনে। দিদা আপাতত অল্প সুস্থ, জ্ঞান ফিরেছে তার, প্রেশার স্বাভাবিকের কাছাকাছি প্রায়। দাদুর বিস্মিত দৃষ্টির সামনে একটা ফটো মেলে ধরে পুলিশের এক অফিসার। ছবির দিকে এক ঝলক তাকাতেই মুখটা বিকৃত হয় দাদুর। একটা বীভৎস পচা গলা লাশের ছবি। সেটা ছেলের না মেয়ের তা বোঝা দায়। মানুষের অবয়ব ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। এরপর অফিসার কয়েকটা আইডেন্টিটি কার্ড মেলে ধরে দাদুর সামনে। এইবার দুশ্চিন্তা ভর করে দাদুর মুখে, বলে ওঠেন, এটা তো আমার নাতি জোজো, কিন্তু ওর কার্ড। দাদুকে শেষ করতে না দিয়েই অফিসারটা বলে ওঠেন, খুব খারাপ লাগলেও বলছি লাশটি ওই ছেলেটার। পাটকাই থেকে এখানে আসার পথে রাস্তার ধারের কুয়োটার ভিতর থেকে আমরা লাশটা পেয়েছি গতকাল। ডেড বডির পকেট থেকে আমরা একটা ওয়ালেট পাই, কার্ডগুলো সেখান থেকেই পাওয়া। আমরা কার্ডের ইনফরমেশন থেকে অনেক কষ্ট করে ওর বাবার নাম্বার জোগাড় করে তাকে ফোন করি। তা উনি বলেন যে ছেলেটি নাকি আপনার কাছে বেড়াতে আসছিল, হয়তো অন্ধকারে হেঁটে আসতে গিয়ে কুয়োর মধ্যে কোনোভাবে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু ওর বাবা বলছিল ও নাকি এখানে এসে গেছে। এটা শোনার পর আমরা ইনফ্যাক্ট ওর বাবাও আপনাদের ফোনে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আজ মনে হয় এখানের সার্ভার ডাউন। কিছুতেই ফোন না পেয়ে অগত্যা আমাদেরই আসতে হলো। তা ছেলেটি যদি এখানে এসেই থাকে তবে একটু কাইন্ডলি তাকে ডাকুন না, আমরা একটু কথা বলবো। দাদুর ইশারায় শরৎ এক ছুটে জোজোর ঘরে পৌঁছয়, কিন্তু ঘরটা তখন বেবাক খালি, কোথাও আর নেই জোজো।